এই সমস্ত ফুটপাতে কারা ছিল? সব বিএনপি, ম্যাক্সিমাম বিএনপি, 90% বিএনপি। আপনারা এই সংস্কৃতিটা বদলাতে চাচ্ছেন? গার্মেন্টস শিল্প যদি একবার ধস নেমে যায়, এখান থেকে আপনার কোনোভাবে দাঁড়াতে পারবে না। এই যে বিরোধী দল, একটা বিরোধী দল যেটা আছে, যাদের এই দেশের বিভিন্নভাবেই তারা বিতর্কিত, এখন তারা একটা সুযোগ নেবে। মাঝখানে সরকার আরেকটা রাস্তা তৈরি করে দিয়েছে, সেটি হলো এই যে হঠাৎ করে এসে সরকারের বয়স যখন 10 দিন, সেদিন থেকে ফুটপাত থেকে উঠানো শুরু করে দিল, কোনো পুনর্বাসন না করেই। এই সমস্ত ফুটপাতে কারা ছিল? সব বিএনপি, ম্যাক্সিমাম বিএনপি, 90% বিএনপি। এই যে 15.5 বছর ওরা বাইরে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, ওরা বাধ্য হয়ে ঢাকা শহরে এসে ফুটপাতে ব্যবসা করতো, ভ্যান চালাতো, এই চালাতো। এই ফুটপাতের দোকানদার 90% বিএনপি। এই বিএনপি এরা যারা বাংলাদেশে গিয়ে কিন্তু ভোটটা এরাই দিয়েছে, দিয়ে আবার ফিরে এসেছে। আসার পর দেখি তো তার দোকানটাকে নাই, তো তার চেয়ে কষ্ট পাওয়ার তো আর কোনো কথা না। এবং এখন যখনই এই বিরোধী দল এরা যখনই কোনো কর্মসূচি দেবে, এই সব লোকজন দল বেঁধে যাবে। এরাই বলতো যে ফুটপাত থেকে বিএনপি চাঁদা নেয়, যেই ফুটপাতে উঠিয়ে দিল এখন বলতেছে এদেরকে উৎখাত করা হলো কেন? এই সমস্ত বিশেষ দিনগুলো বিবেচনা করার দরকার। আরেকটা কথা আমি বলেছিলাম, আর আমার সত্যি কথা বলতেই হবে, এবং বিগত সরকারের সময় দেখেছি আওয়ামী লীগের বুদ্ধিজীবী হোক নেতারা টকশোতে এসে বা বিভিন্নভাবে লেখনের মধ্য দিয়ে বা সম্পাদক বা সাংবাদিকেরা সরকারের যে ত্রুটিগুলি একটা ধরতো, যা বেশ বেশ বেশ, যে কারণে কিন্তু সরকার ডুবছে। আমি অন্তত আমার নিজের বিবেকের কাছ থেকে বলতে চাই, এই জিনিসগুলো যেমন আপনার অবকাঠামো কিছু। আপনার কি মনে হয় যে আপনারা এই সংস্কৃতিটা বদলাতে চাচ্ছেন? না, আমি নিজের দলেরও সমালোচনা না, করবেন? আমি তো অবশ্যই আমি এটা বলবো। যেমন ধরেন আমাদের খাল কাটা কর্মসূচি আছে, সেটা তো হবে একটা পর্যায়ে আসলে পরে হয়তো এটা শুরু করতে হবে। এখন এই মুহূর্তে ঠিক না, এই মুহূর্তে খাল কাটাটা আমি মনে করি যে এটা এই ক্রাইসিস আরো আপাতত স্থগিত থাক। এই মুহূর্তে তো আপনার এমনিতে ক্রাইসিস, তারপরে এখন তো করতে গেলে তো এও বেশি পড়ে যাবে, কষ্ট বেশি পড়ে যাবে। তা আরেকটা জিনিস হলো যে এই যে কিছু কিছু জায়গায় অবৈধ স্থাপনা আছে আপনার খালের উপরে বা লেকের উপরে, এখন আমি মনে করি এই মুহূর্তে 1 লিটার ডিজেলও অবকাঠামো ভাঙার জন্য এক্সকেভেটরের ভিতরে ঢালা ঠিক হবে না। আপনার পরিস্থিতি সামাল দেন, তারপরে এইগুলি যেগুলো অবৈধ স্থাপনা আছে আমরা তো ভাঙতে চাই, আমরা সুন্দর করতে চাই, লেককে তার মধ্যে থাকতে দিতে চাই, খালকে তার মধ্যে করে চলতে দিতে চাই, পানির প্রবাহ চলুক এটা আমরা চাই, সৌন্দর্য বৃদ্ধি পাক সেটা আমরা চাই। কিন্তু এই ক্রাইসিস পিরিয়ডটা এখন আপনার সব কিছু ভুলে এখন ডিজেলটাকে কোনোভাবেই আপনাকে ঘাটতি ফেলানো যাবে না। আমার এলাকায় লিচু চাষ হয়, এখন বাগানে মানুষ লিচু দাম বাড়ার কারণে হঠাৎ করে তাদের একটা মাথায় বাস পড়ার মতো, এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি না হলে বা তো লিচু যদি পানি না দেন তাহলে লিচু হবে না। আপনি এখন বড় মৌসুম চলতেছে, এখন তো শেষ হয়ে যায়নি, সেখানে আপনি পানি না দিলে পরে আপনার ধান এই মুহূর্তে হঠাৎ করে কৃষকের জন্য বেশ ক্ষতি হয়ে যাবে। তারপর মিল কারখানা, এই যে সমস্ত প্রোডাকশন দিকে যেগুলো মিল কারখানা তো এমনিতেই এর বেশি বিদ্যুতের দাম বেশি, এখন এই ডিজেলের দাম বাড়ার কারণে আবার এখানে একটা ক্রাইসিস সৃষ্টি হবে। আপনার এই দুইটা লাইন আপনার ঠিক রাখতেই হবে। একটা হলো ডিজেলের দাম কমায় কৃষি ক্ষেত্রে শাক সবজি তরি তরকারি লিচু আম বলেন এগুলি, আর একটা আপনার ইন্ডাস্ট্রিগুলো চালু রেখে গার্মেন্টস শিল্পটাকে বাঁচায় রাখতে হবে। গার্মেন্টস শিল্প যদি একবার ধস নেমে যায়, এখান থেকে আপনার কোনোভাবে দাঁড়াতে পারবে না। এই জন্য সরকারকে এর আগে আমি এবং গোলাম মোল্লা রনি দুদিন একই হিসাবে বলেছিলাম, এখন বাংলাদেশ সরকারের উচিত কোনো কিছু লাক্সারিয়াস কোনো আইটেম, বিস্কিট বলেন, চানাচুর বলেন, কেক বলেন, রুটি বলেন, ফল বলেন, আঙ্গুর বলেন, কমলা, কোনো দরকার নাই, বাংলাদেশে যা আছে কয়েকদিন পরে আম লিচু শুরু হবে। এই দেশের যারা দেশীয় ফল খাক, খাওয়া লাগবে কেন? তার মানে আপনারা এক ধরনের কৃচ্ছ্রতা সাধনের কথা বলছেন, টাকা পয়সা বাঁচানোর কথা বলছেন। বাঁচানো, হ্যাঁ অবশ্যই আমাকে বাঁচতে হবে। আমার পেটে খাদ্য না দিলে ওই লিচু কাঁঠাল মানুষ খেতে পারবে, কিন্তু এই যে আঙ্গুর কমলা এগুলো না খেলে মানুষ মরবে না। তো আমার দেশের ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য, ক্রাইসিসকে আপনার যদি ঠিকমতো যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন, মাঠে পেটে ভাত না থাকলে আম লিচু খাওয়ায় কি ওই আপেল কমলা খেয়ে আমরা আলোচনা আবারও ফিরবো।